আসসালামু আলাইকুম ইমরান। তো আমরা এই লেকচারে ফিজিক্স দ্বিতীয় পত্রের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব এবং প্রশ্নগুলোর সকল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের সকল চ্যাপ্টারের প্র্যাকটিস হয়ে যাবে এবং সাজেশনও তোমরা পেয়ে যাবে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্নগুলো সমাধান করা দেখবা এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো চলো আমরা ক্লাসগুলো শুরু করি। তো প্রথমে বলছে একখণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তর হলো। তাহলে আমরা জানি কি এইচ উচ্চতা থেকে যদি কোনো বস্তু ভূমিতে আসে তাহলে সেই ক্ষেত্রে শক্তিটা কত, এর শক্তিটা আমাদের বের করতে হবে, তাই না? শক্তি কত? শক্তি হচ্ছে ই। তাহলে ই কত? ই ইকুয়াল টু হচ্ছে, যদি এইচ উচ্চতা থেকে ভূমিতে পতিত তাহলে মানে শক্তি হচ্ছে এম জি এইচ। তাহলে এই যে শক্তি, এই শক্তির 50% তাপে রূপান্তর হলো, তার মানে কিউটা কি হচ্ছে? কিউ সমান হচ্ছে, কিউ সমান কত হচ্ছে? এম জি এইচ এর কত পার্সেন্ট? এম জি এইচ এর 50%। ঠিক আছে, আচ্ছা। এবার যতটুকু তাপ রূপান্তর হলো না, এই তাপটা কি করলো? বরফ খণ্ডটির 1/4 গলে গেল। 1/4 গলে গেল। খণ্ডটি কত কিলোমিটার উচ্চতা থেকে পতিত হলো? মানে এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো কিউ সমান আমরা জানি কি এম এস, দেখো কিউ সমান অনেকগুলো মান হতে পারে। কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা। যখন তোমাকে তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। আবার আপেক্ষিক তাপও দেওয়া থাকবে। আবার যখন তোমাকে গলার কথা বলবে তখন তুমি এমএলএফ বা আপেক্ষিক গলনের সূত্রতাপ এটার সাথে বের করবা। যদি তোমাকে বাষ্পীভবনের কথা বলে তখন কি করবা? এমএলভি, এই সূত্রের সাহায্যে তুমি তাপের মান বের করবা। যেহেতু দেখো এখানে গলার কথা বলছে, বরফখণ্ডটি গলে গেল, তাই না? 1/4 গলে গেল, তাহলে আমরা কি করব? এমএলএফ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এইচ এর যে ভ্যালুটা হচ্ছে, দেখো কিউ এটার সমান আমরা কত পাচ্ছি? যে এম এর কত গুণ, এম এখানে ডিরেক্ট এম বসাবো না, এম এর 1/4 গলে গেল, যতটুকু গলছে ওইটার ভর। তাহলে m/4 এতটুকু গলছেন, তার সাথে কত? এলএফ ইকুয়াল কত হবে? এমজিএইচ 50% লেখা যায় কত? 0.5। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এম কাটা দিলাম। এলএফ এর মান তোমাকে জানতে হবে। দেখো এলএফ এর মান কত? 3.36 ইন্টু 10⁵ ঠিক আছে, তাহলে এখানে কাটা গেল। তাহলে তোমার হচ্ছে শুধুমাত্র এইচ এর মানটা লাগবে। ঠিক আছে, তাহলে এইচ এর মানটা এইচ রেখে বাকি আমরা কি করবো? পক্ষান্তর করবো। যেহেতু গুণ অবস্থায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে উপরে থাকবে তোমার এলএফ ডিভাইডেড বাই, নিচে থাকবে কত? 0.5। 0.5 গুণন হচ্ছে 4। ঠিক আছে, গুণ জি 9.8। তাহলে এই পার্টটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে এইচ এর এলএফ মানটা বসাই দেই। এইচ এলএফ এর মান কত? 3.36 গুণন 10⁵। ঠিক আছে, ডিভাইড বাই তোমার এখানে আসছে কত? 0.5 মানে কত? 0.5 মানে কিন্তু হাফ। 0.5 মানে হাফ, তাহলে 4 এর সাথে হাফ গুণ করলে কত হয়? 2 থাকে। 2 গুণন 9.8। ঠিক আছে, 9.8। তাহলে এবার এটাকে কাটাকাটি করতে হবে তোমাকে। তাহলে এইচ এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। কত কিলোমিটার বলছে, তাহলে এখান থেকে আমরা 30 বের করবো। কি করবো? 30 লিখলাম আমাদের, তাহলে গুণ করা করে নেবো। 30.6 গুণন 10⁴ ডিভাইড বাই 2 গুণন 19.6, তাই না? তাহলে দেখো উপরে 30 আছে, তাহলে আমরা কতর ভিতর করতে পারি? তাহলে আমরা কাছাকাছি একটা ভ্যালু নিতে পারি, ভ্যালু নিয়ে মানগুলো বের করব। ঠিক আছে, ভ্যালু নিয়ে মানগুলো বের করতে হবে। 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত? 16×2 = 32, তার মানে 16.5 এরকম একটা মান আসবে। 16.5। এবার 9.8 আছে বা 10 আমি ধরে নিলাম, এটা 10 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি 10 হইতো তাহলে 16.5কে ভাগ করলে কত হইতো? 1.6 বা এরকম একটা ভ্যালু আসতো। ঠিক আছে, 1.6। যেহেতু মানটা 10-এর থেকে একটু ছোট, তার মানে 16 থেকে একটু বড় মান আসবে। 16 থেকে একটু বড়, তাহলে 16 থেকে একটু বড় মান কি আসছে? দেখো তো 1.7 এরকম একটা মান আসতে পারে, 1.7 এরকম সামথিং মান আসতে পারে। 10⁴। তাহলে 10⁴ আছে, তার মানে কি কিউ কিউ, এটা মিটার, এটা মিটার আছে। তোমাকে কি লাগবে? কিলোমিটার। কিলোমিটার মানে কি 10⁵ আনতে হবে। তাহলে যদি 17 সামথিং আছে, গুণন 10⁵ নিয়ে আসো, এত মিটার। তাহলে কিউব মিটার মানে কি? তোমার কিলোমিটার হচ্ছে না, তাহলে 17 কিলোমিটার। তো এইভাবে অ্যান্সারটা পেয়ে দেবা। ঠিক আছে, তো কিউবের মানটা কি বের করতে হবে? এটা তোমার বাংলা কথা বা যেই ঘটনাটা হচ্ছে ওর উপর ভিত্তি করে। যদি তাপমাত্রার পরিবর্তন বলতে তাহলে এই সূত্র বসাবা, যদি গলনের কথা বলতে তাহলে এমএলএফ বসাবা, যদি তোমার হচ্ছে বাষ্পীভবনের কথা বলতে তাহলে এমএলভি। তো এগুলোর মান তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে। দেখো একটি কর্ণ ইঞ্জিন 327°C ও 27°C তাপমাত্রায় কাজ করে, এর কর্মদক্ষতা কত? তাহলে তাপমাত্রার যদি কথা বলে তাহলে কর্মদক্ষতা আমরা জানি কি? কর্মদক্ষতা এটা সমান হচ্ছে 1 - T2 ডিভাইড বাই হচ্ছে T1। ঠিক আছে, গুণন হচ্ছে 100%। আমাদের সুবিধাতে আমরা কি করবো? উপরে উপরে হচ্ছে T1 - T2 এটা করবো। ঠিক আছে, T1 - T2 ডিভাইড বাই T1 এই জিনিসটা করবো, তাহলে তোমাদের ক্যালকুলেশন করা একটু সহজ হবে। মানগুলো বসায় দাও। T1 কত?
T1 হচ্ছে দেখো সবচেয়ে বড় তাপমাত্রা যেটা সেটা T1 327°C, তাহলে এটার সাথে তোমাকে অবশ্যই 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে কত হচ্ছে দেখো তো, নর্মালি 73 যোগ করলে কত 100, তাহলে 500 600 দেখা হচ্ছে হয়ে যাচ্ছে তাই না। তাহলে 600°C 273 যোগ 300 তাহলে কত 600 মাইনাস এখানে আছে 27, 27 মানে কত বলো তো 300 না, ডিভাইড বাই দেখো তো নিচে কত আসছে, নিচে আসছে তোমার T1, T1 এর মান কত 600, এর সাথে গুণ কত 100%। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে আসছে কত 300/600 ভাগ করলে কত হয় 1/2 গুণন 100%, তার মানে উত্তর কত হবে, উত্তর হবে 50%। ঠিক আছে, তো এইভাবে কর্মদক্ষতার ম্যাথগুলো আমাদের করতে হবে। যদি আমাদের তাপের মান দেওয়া থাকে, এখানে টেম্পারেচার দেওয়া আছে, তাহলে তাপ দেওয়া থাকলে কি হবে, তাপ দেওয়া থাকলে হয়তো 1 মাইনাস, বা এখানে আমরা ইয়েও করতে পারতাম, দেখো Q1 মাইনাস Q2 ডিভাইড বাই হচ্ছে Q1 গুণন হচ্ছে 100%। ঠিক আছে, তো এখানে Q1 এর মান দেওয়া থাকলে তারপর কাজ W সমান কত হইতো Q1 মাইনাস Q2। ঠিক আছে, তারপর আবার তোমার হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, কর্ণ ইঞ্জিন প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাহলে তুমি এখানে Q1 বাই Q2, ঠিক আছে, ইকুয়াল T1 বাই T2 বের করতে পারো। তো তোমাকে অনেক সময় দেওয়া থাকবে যে তাপ, এই যে T1 T2 তাপমাত্রার মান দেওয়া থাকবে, আর বলবে তাপ গ্রাহকে তাপ, তাপের মান Q1 দেওয়া থাকবে, বলে যে তাপ উৎসের ক্ষেত্রে তাপের মান বের করো। ঠিক আছে, অর্থাৎ T1 T2 Q1 দেওয়া আছে T2 Q2 বের করো, আবার অথবা তোমাকে Q1 Q2 দেওয়া আছে T1 দেওয়া আছে T2 বের করো। তো এইভাবে কিন্তু সমন্বয় করে সূত্রগুলো কিন্তু থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবগুলাই আমরা এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবো, বুঝাই দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারা যায়। এবার দেখো একটি কর্ণ ইঞ্জিন 27°C উষ্ণতা তাপ গ্রাহকে থাকে, তাপ গ্রাহকের তাপমাত্রা থাকে, তাপ গ্রাহক। ঠিক আছে, তাপ গ্রাহক মানে কি, তাপ গ্রাহক মানে কিন্তু T2, আর তাপ উৎস মানে হচ্ছে T1। ঠিক আছে, তাহলে তাপ গ্রাহক থাকে, কর্মদক্ষতা 50%, একে 60% দক্ষ করতে হলে এর উক্ত তাপমাত্রায় কি পরিবর্তন আনতে হবে। তাহলে তোমাকে যদি কর্মদক্ষতা তাপমাত্রা T দেওয়া থাকে, হ্যাঁ T দেওয়া থাকে, এবং তোমাকে ইটা 1 ইকুয়াল টু এত, ইটা 2 সমান সমান দেওয়া আছে, তো ডেল ইটা যদি থাকে পরিবর্তন তো এখানে দেওয়া থাকে, তাহলে তোমাকে তাপমাত্রা কতটুকু পরিবর্তন হবে এই টাইপের যে সূত্র, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে ডেল টি ইকুয়াল, এটা হচ্ছে টি নর্মালি যে তাপ গ্রাহকের তাপমাত্রা তার সাথে ডেল ইটা গুণ করতে হবে, ডিভাইড বাই 1 মাইনাস ইটা 1 ইন্টু 1 মাইনাস ইটা 2। ঠিক আছে, তো অবশ্যই ইটাটাকে কি পার্সেন্টেজ থেকে তোমাকে ভগ্নাংশ আকারে নিতে হবে। ওকে, তাহলে দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে 27°, তার 27° ক্যালভিনে নিলে কত হয় 300। এবার ডেল ইটার মানটা কত হচ্ছে দেখো তো, 60% থেকে 50, 10%, 10%কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 0.1, তাই না, 10%, 10% লিখছে, 10% হলে অবশ্যই 0.1, 10% কি হবে 0.1, 0.1 গুণন টি এর মান কত, টি এর মান দেওয়া আছে তাও 300 কেলভিন, ডিভাইড বাই এখানে 1 মাইনাস কত 50%, তার মানে কত 0.5 ইন্টু 1 মাইনাস 0.6। তো এবার ভ্যালুগুলো বসাই দিলে ডেল টি এর মানটা বের হয়ে যাবে। এখান থেকে তোমাকে ডেল টি দেওয়া থাকতে পারে, আবার টি এর মান বের করতে, মানে এখান থেকে যত খুশি মান তোমাকে দিতে পারে। ঠিক আছে, ডেল টি দেওয়া থাকলে টি বের করতে দেবে, আর টি দেওয়া থাকলে ডেল টি এর মান বের করতে দেবে। ঠিক আছে, ডেল টিটাকে তাপমাত্রা কতটুকু পরিবর্তন আনতে হবে, কি কতটুকু পরিবর্তন আনতে হবে, তো এটা হচ্ছে ডেল এটা। ঠিক আছে, এবার তোমাকে বলে কতটুকু বৃদ্ধি করতে হবে বা কতটুকু হ্রাস করতে হবে, তাহলে দেখবে যে টি এর মানটা, যদি টি এর মানটা কি ডেল টি এর থেকে বড় হয়, তাহলে কি করব, ডেল টি বিয়োগ করব, বিয়োগ করে বলবো যে এতটুকু কমাইতে হবে। আর যদি ডেল টি এর মানটা বেশি হয়, তাহলে কি বলবো, টি এর মানটা এতটুকু বাড়াইতে হবে। ঠিক আছে, তো কমন সেন্সের সাহায্যে অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবা। তাহলে এখানে দেখো 0.1 দিয়ে গুণ করলে কত হয় 30 হয়ে যাচ্ছে উপরে, আর নিচে কত আসছে 0.5 গুণন 0.6, দেখো 3 পাঁচা কত হচ্ছে 30 না, তাহলে উপর নিচে থাকে 3, আর নিচে থাকে কত 3, এটা দিয়ে কাটলে কত থাকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 0.10, এটা দিয়ে 10 ডিভাইড বাই 103 থাকে, তাহলে উপরে অবশ্যই 30 থাকতেছে, আর নিচে দেখো 0.1, এটা আমাদের গুণ করতে হবে, একটু একটু ক্যালকুলেশন করতে হবে এখানে, তাহলে 0.5 ইন্টু 0.6, তাহলে এটা আমরা গুণ করে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে ডেল টি এর মান তুমি পাবা, ডেল টি এর মান তুমি পাবা তোমার হবে হচ্ছে 0.3, এটা একটু ভুল হয়ে গেছে আমাদের।
এখানে হওয়ার কথা হচ্ছে 100 কেলভিন, ঠিক আছে, এখানে হওয়ার কথা ছিল 100 কেলভিন, বাট এখানে ওরা দেখাচ্ছে 150। যাই হোক, এটা তো হবে না কোনোভাবেই। তাহলে 100 কেলভিন হওয়ার কথা আমার উত্তর, কিন্তু অপশনে দেওয়া নাই, ঠিক আছে। তাহলে অপশনে না দেওয়ার কারণে আমার উত্তর কি হবে? ডি, নান, কোনোটাই নয়, ঠিক আছে, কোনোটাই নয়। তো এই সূত্রটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। যদি তোমাকে বলে কি কর্মদক্ষতা বৃদ্ধি করলাম, সেই ক্ষেত্রে তাপের মানটা, তাপ গ্রাহকে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তো এটি কর্ণ ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে 60%। যদি তাপ উৎসের তাপমাত্রা দেওয়া থাকে 500 কেলভিন, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে হয়তো তাপ গ্রাহকে দিতে পারে, তোমাকে অনেক সময় T1 বের করে দিতে পারে, আবার অনেক সময় কি T2 বের করে দিতে পারে, ঠিক আছে। তো সূত্রটা অবশ্যই জানা রাখবো। দেখো T2 এটা সমান কত? 1 মাইনাস ইটা ইন্টু T1। তাহলে T1 সমান কত হবে? T1 সমান কত হবে? ঠিক আছে, T1 সমান আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি না, T2 ডিভাইড বাই 1 মাইনাস ইটা। তো এই সূত্রগুলা তোমাকে জানতে হবে। তো আমাদের যেহেতু তাপ গ্রাহক বলছে, তাহলে T2 হচ্ছে তাপ গ্রাহক, তাহলে তাপ গ্রাহকের মানটা বের করে, অতএব T2 সমান সমান কত? 1 মাইনাস ইটা। ইটাটাকে অবশ্যই ভগ্নাংশে নিতে 60% মানে কি 0.6 ইন্টু T1। T1 কত ছিল? 500 কেলভিন। তাহলে এখানে 500 কেলভিন লেখো। তাহলে দেখো 1 মাইনাস এটার কত আসে? এটা কিন্তু 0.4 আসে। এটা কত আসে? 0.4 আসে। 0.4 ইন্টু 500। তো তোমার হয়ে গেল কত? 4 ডিভাইড বাই, তুমি 10 লিখতে পারো, গুণন 500। এটা কাটলে কত থাকে? 50, 200, 200 কেলভিন, ঠিক আছে। এখানে 150 কেলভিনই হবে, ঠিক আছে। এটা আমার একটু ভুল হয়েছে, আমি এখানে ক্যালকুলেশন করতে ভুল করছিলাম। এরপর প্রশ্ন, একটি রোদ থার্মোমিটার রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ 0 ডিগ্রি সেলসিয়াসে রোদ দেওয়া আছে কত? R0। এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 10 ওহম, ঠিক আছে। এবার তোমাকে R100 এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 20 ওহম। এবার থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোধ হয় 35 ওহম। তাহলে ধরি থিটা, থিটা তাপমাত্রা হচ্ছে কত? থিটা তাপমাত্রা হচ্ছে 35 ওহম। তাহলে 35 ওহম তোমাকে থিটার মানটাই বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে সূত্র জানি যে থিটা, দেখো তো এখানে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে না, তো সেলসিয়াস স্কেলের সূত্র হবে তোমার R0 মাইনাস R100। এখানে তোমার অবশ্যই হবে আর থিটা, ঠিক আছে, আর থিটা বের করতে হবে। এটা ইকুয়াল হবে তোমার R থিটা মাইনাস হচ্ছে R0 ডিভাইড বাই R100 মাইনাস হচ্ছে R0, ঠিক আছে। তাহলে আর থিটা কত? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওহম কত? এখানে গুণন 100 হবে, গুণন 100। তাহলে বের করলে মানটা পেয়ে যাবা। তাহলে আর থিটা কত দেওয়া আছে? 35 ওহম। থিটা তাপমাত্রায় রোধ 0 ডিগ্রিতে কত? 10 দেওয়া আছে, এবং R100 এর দেওয়া আছে কত? 100 দেওয়া আছে তোমার হচ্ছে 20 ওহম। R0 তে দেওয়া আছে কত? 10। তাহলে এবার এর সাথে কি হবে? 100 গুণ। তাহলে দেখো উপরে থাকছে কত? 35 মাইনাস 20, মানে উপরে থাকে 25, নিচে থাকে কত? 10, গুণন হচ্ছে 100। তাহলে এটা দিয়ে একটা কাটলে কত থাকে? 10 থাকে, গুণ করলে কত থাকে? 250। 250 অবশ্যই কি সেলসিয়াস এককে আসবে, 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো সূত্রটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, যে চুল্লির তাপমাত্রা বা এরকম জিনিস দেওয়া থাকলে অ্যান্সারগুলো এভাবে বের করতে এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস ও 0.5 কেজি ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানি রূপান্তর করতে হলে এন্ট্রপি পরিবর্তন কত? যখন তাপমাত্রার পার্থক্য হচ্ছে না, তখন কি সুপ্ত তাপের হিসাব নিকাশ করতে হবে। তাহলে আমরা ডিএস সেটা কি পাই? সুপ্ত তাপ। দেখো গলন না, গলতেছে না, গললে কি হবে? গলনের সুপ্ত তাপ লিখবো MLF ডিভাইড বাই টি। তাহলে দেখো এম কত? ভর কতটুকু? 0.5। এলএফ এর মান আমরা দেখছিলাম কত? 3.36 গুণন 10⁵ ডিভাইড বাই টি এর মান কত? কয় ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এটা কত? 273 আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো ক্যালকুলেটর ইউজ করা যায়, তো এই জন্য এই মানগুলো এভাবে দিছে, বাট আমরা 0.5 আছে, 0.5 লেখা যায়, তাই না? হাফ লেখা যায়। তো এর সাথে 2 গুণ করবা, উপরে 33, তো ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাবা। এটা তোমার হচ্ছে কত? 1.5 কাটাকাটি করে একটা মান পাবা, ঠিক আছে। তো এরকম টাইপের দিতে পারে, এরকম টাইপের দিলে তোমাকে অবশ্যই ভ্যালুগুলা, মানে যেগুলো কাটাকাটি করা যায়, ক্যালকুলেটর ছাড়া
করা যায় এরকম টাইপেরই দেওয়া থাকবে, জাস্ট নিয়মটা ভালো করে ফলো করবা, ঠিক আছে, টাইপটা ভালো করে দেখবা। দেখো 40 গুণন 10 ইনভার্স 20 কুলম্ব চার্জ একটি বস্তু 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলানো আছে। বস্তুটির ভর কত? যৌগনি বস্তুটির ভর, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্থির রাখতে কতটুকু হচ্ছে তড়িৎ প্রবল লাগবে, তখনই তুমি সূত্র অ্যাপ্লাই করবা যে এফ সমান কত হবে, এফ সমান হবে হচ্ছে কিউবি, এফ সমান কত হবে কিউ। যখনই ভরের কথা উল্লেখ থাকবে বা ভর দেওয়া থাকবে তখনই কি হবে, এফ ইকুয়াল টু কিউবি। তাহলে এফ এর জায়গায় কি লিখবে, এফ এর জায়গায় লিখবে আছে এমজি, ঠিক আছে। আর কিউ ই তো দেওয়াই আছে, কিউ ইন্টু ই। তো তোমাকে বের করতে হবে কি বস্তুর ভর কত, তার মানে এম, এটা সমান কত হবে, এমটা সমান হবে হচ্ছে কিউ ই ডিভাইড বাই জি। অনেক সময় তোমাকে ই এর মানটা বের করে দিতে পারবে, বলবে যে তড়িৎ প্রাবল্যে শূন্য রাখতে পারে, তড়িৎ প্রাবল্যে স্থির রাখতে হলে কতটুকু তড়িৎ প্রাবল্য দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বের করো, চার্জের মান দেওয়া আছে কত 40 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 20 গুণন হচ্ছে কি ইউ এর মান দেওয়া আছে কত 4.9 গুণন 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই জি এর মান কত 9.8। দেখো তোমাকে ক্যালকুলেশন করে জানা তুমি করতে পারো, এরকমই দেবে। 4.9 দিয়ে ভাগ করলে কত থাকে 2 থাকে, 2 দিয়ে এটা গুণ করো কত থাকে 20 থাকে। এবার কি 20 হইলো আর উপরে কি পাওয়ারগুলো গুণ করো, ঠিক আছে। 20 আর এটা গুণ করলে কত 10 টু দি পাওয়ার, দেখো এখানে তো একটা মাইনাস, এখানে তো -20 তাই না, -20, তো এটা হচ্ছে অন্য 20, পাওয়ার দেখো -20 যোগ, তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার -16, ঠিক আছে। 10 টু দি পাওয়ার -16 এত কেজি হচ্ছে আমাদের ভর। তো এইভাবে মানগুলা বের করা যায়, ঠিক আছে, এইভাবে মানগুলা তোমাকে বের করতে দিবে। আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো 2 মাইক্রোফ্যারাডে ধারকত্বের একটি বর্তনীতে 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ থেকে অনেক প্রশ্ন আসে, এটা মনে রাখবা, হাফ সিবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ ইউভি। যেখান থেকে তোমার হচ্ছে আমি একটা ইয়েগুলো লিখি, তাহলে আমাদের এখানে যে সূত্রগুলো অনেকগুলো সূত্র আছে ই নির্ণয়ের বা সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি আছে, ই ইকুয়াল টু তোমার সিভি স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে, আবার হাফ ইন্টু কিউভি লিখতে পারো, আবার লিখতে পারো হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি লিখতে পারো, কি লিখতে পারো কিউ স্কোয়ার বাই সি লিখতে পারো, কিউ স্কোয়ার বাই সি লিখতে পারো। দেখো সম্পর্কগুলো দেখো, যখন তোমাকে এখানে বলবে সিভি স্কোয়ার তার মানে এখানে কি চার্জটা স্থির আছে, এখানে কিউভি এখানে তোমাকে সি এর মানটা স্থির আছে, এখানে কিউ স্কোয়ার এখানে ভোল্টটা স্থির আছে, যখন যে মানটা বের করতে হবে সেটা। এখানে বিভব দেওয়া আছে, ধারকের সঞ্চিত শক্তি মান কত 2 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, তাহলে সি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তাহলে ইউ এর মান কত হবে, ইউ ইকুয়াল টু কত হবে হাফ সিভি স্কয়ার, যে মানগুলো দেওয়া আছে মানগুলো জাস্ট বসাই দিবা। তাহলে হাফ ইনটু সি এর মান কত, সি এর মান দেখো 2 মাইক্রোফ্যারাড গুণন ভি স্কয়ার, ভি এর মান কত 2000, 1 2 3 এটার পরে স্কয়ার, ঠিক আছে। তো মানগুলো বের করো, এটা দিয়ে কাটলা 1 হয়ে গেল। তাহলে এখানে প্রয়োগের পর ধারকের সঞ্চিত শক্তি পরিমাণ কত জুল হবে, এখানে 200 ভোল্ট দেওয়া আছে, আর এখানে মাইক্রোভোল্ট মানে কত 10 টু দি পাওয়ার হচ্ছে 10 ইনভার্স -6, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত 2 গুণন 10 টু দি পাওয়ার 6 গুণন হচ্ছে 10 ইনভার্স 6, এটা কাটা যাবে, থাকবে কত শুধুমাত্র 2 জুল, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। এখানে এই যে আমাদের সূত্রগুলা, এই সূত্রগুলা তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তারপর সি সমান কত, সি সমান হচ্ছে কিউ বাই ভি, অবশ্যই এখানে কত 1/4πε0, ঠিক আছে। এবার দেখো দুটি ধারককে সমান্তরালভাবে যুক্ত করলে তুল্য ধারকত্ব 5 ফ্যারাড এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 1.2 ফ্যারাড। ধারক দুটির ধারকত্ব কত ফ্যারাড, তাহলে আমরা দেখি তুল্য ধারকত্ব সমান্তরালভাবে যুক্ত করলে কি হয় C1 প্লাস C2, এটার সঙ্গে যোগফল দেওয়া আছে 5 ফ্যারাড, এটা তোমার অপশন টেস্ট করে বের করতে পারবে। এবং তোমার হচ্ছে কি বলছে শ্রেণীতে মানে কি C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, ঠিক আছে না, এটার মান কত, এটার মান দেওয়া আছে তোমার হচ্ছে 1.2, তার মানে C1 C2 এর মান কত বলো তো 1.2 গুণন হচ্ছে 5, তার মানে 5 বরং কত 60 মানে 6। তাহলে দেখো গুণ করলে 6 হবে এবং যোগ করলে 5 হবে, এরকম অপশন কোনটা, তাহলে গুণ করেই দেখো 4 রেখে 6, এটা তো হবেই না, প্রথমে বি নাম্বার অপশনটা তো হবেই না, সি নাম্বার 3 গুণে 6 দেখো এটা হচ্ছে, তাহলে মানে এটাই কিন্তু আমাদের উত্তর।
তাহলে গুণ করলে হচ্ছে 6 আর যোগ করলে 5, দেখো মিলে যাচ্ছে 3 আর 2 এর ক্ষেত্রে। তো এটা আসলে এইভাবে অপশন টেস্ট করলে এই মানগুলো বের করতে হয় এই টাইপের প্রশ্ন থাকলে। এবার দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল কিরূপ হয়? তাহলে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, তার মানে কি 1/n গুণ করা হলে কত হবে? বলের মান হচ্ছে n স্কয়ার ইনটু f, তার মানে কত বলো তো? হাফ। তাহলে নিচে হচ্ছে 2, তাহলে 2 এর পরিষ্কার মানে কত? 4, তাহলে 4 গুণ হবে বলের মান। 2 মিটার ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে 3 গুণন tan ইনভার্স 9 কুলম্ব চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র থেকে 40 এত মিটার দূরে কোন বিন্দুর বিভব পার্থক্য কত হবে? দেখো তো এরকম টাইপের প্রশ্ন বলে তোমাকে আগে ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ সমান কত আসছে? ব্যাসার্ধ সমান আছে 1 মিটার। তোমাকে যে ডিস্টেন্সটা দেওয়া আছে, ডিস্টেন্সের মান যদি r এর থেকে ছোট হয়, ডিস্টেন্সের মান যদি r এর থেকে ছোট হয়, তাহলে তোমার e এর মানটা হবে 0। e এর মানটা হবে 0 কেন? কারণ একটা গোলকের সমস্ত যে প্রাবল্য সেটা কই থাকে? এর পৃষ্ঠে থাকে, সমস্ত প্রাবল্য পৃষ্ঠে। আর পৃষ্ঠ মানে কি? কেন্দ্র থেকে দূরত্ব কত? r এর সমান না? কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে r এর সমান, ঠিক আছে? এবং তোমার যদি এই যে বৃত্তের ভিতরে কি বিভবের মানটা সমান, বৃত্তের ভিতরে বিভবের মান পৃষ্ঠে এবং ভিতরের বিভবের মানটা সমান, তাহলে তোমাকে যদি ভিতরের কথা বলে আর এর মানটা যে এতটুকু দূরত্ব বলে, তাহলে তুমি কি করো? ব্যাসার্ধের মান নিয়ে তুমি বিভব বের করবা, ঠিক আছে? ব্যাসার্ধের মান নিয়ে যে পৃষ্ঠে যে বিভবটা পাবা ওইটা কিন্তু অভ্যন্তরীণ বিভব। তাহলে আর এর মানটা কি হবে? আর এর মানটা যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধের থেকে ছোট হয় তাহলে কি করবা? e = 0 হবে। আর v = কত হবে? আমরা d এর মান r ধরে যেটা বের করবো ওইটা হচ্ছে d দূরত্বে v এর মান, ঠিক আছে? তাহলে প্রথমে e = 0 পাইলাম, তাই না? এটা তো একটা কন্ডিশন পাইলাম। এবার v সমান কত? v সমান দেখো 1/4πε0, ঠিক আছে? এপসাইলন নট গুণন, এর আমরা ডাইরেক্ট মানটাই লিখতে পারি, ডাইরেক্ট মান বসাই দেব। 9 গুণন 10⁹, 9 গুণন 10⁹ গুণন কিউ কত? কয় দেখো দেওয়া আছে 3 গুণন 10⁻³ ডিভাইড বাই আর ব্যাসার্ধ কত পাইছি? ব্যাসার্ধ পাইছি 1। তাহলে এখানে এটা উঠে যাবে 3 নং 27, তাহলে 27 ভোল্ট। তাহলে উত্তর কত হবে? ভি এর মান হচ্ছে 27 ভোল্ট এবং ই এর মান কত? ই এর মান হচ্ছে 0, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের ঘুরে ফিরে উত্তর চলে আসে। এরপরে প্রশ্ন চলে আসো, একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 5 কুলম্ব, 10 কুলম্ব, মাইনাস কুলম্ব আধান স্থাপিত আছে। চতুর্থ কৌণিক বাহুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে? যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে তাহলে কি করবা? সামেশন অফ কিউ ইকুয়াল 0। তাহলে সামেশন অফ কিউ মানে কত? Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4, এটা সমান কত হবে? এটা সমান হবে 0। তাহলে তোমার Q4 বের করতে হবে। তার মানে তুমি Q4 কত পাবা? দেখো Q4 এর সমান হচ্ছে মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার হচ্ছে পজিটিভ চার্জগুলো পজিটিভ হবে, নেগেটিভ চার্জগুলো নেগেটিভ চিহ্ন যুক্ত হবে। তাহলে দেখো 5 যোগ 15, 15 থেকে -20 মানে কত? -5। তাহলে -5, তার সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস হচ্ছে কত হলো? +5। তাহলে +5 কুলম্ব হবে উত্তর। তাহলে সি নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, একটি সমান্তরাল পাতধারকের সূত্র কি? সি ইকুয়াল টু ε0 a ডিভাইড বাই ডি। তাহলে তোমাকে এখানে সূত্রগুলো বুঝতে হবে। ই সমানুপাতিক এ, ঠিক আছে? তাহলে ই সমানুপাতিক আর স্কোয়ার, তারপর সি সমানুপাতিক কি বলতো? সি সমানুপাতিক 1/d। তো এই সূত্রগুলো তোমাকে এখানে জানতে হবে। তো কোনটা দ্বিগুণ করছে? পাদ্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছে। তাহলে দ্বিগুণ করলে সি এর মান কত হবে? 1/2 গুণ হচ্ছে না? তাহলে অবশ্যই দ্বিগুণ এন, ডি যদি এন গুণ হয় তাহলে সি এর মান কি হবে? 1/n গুণ। তাহলে অবশ্যই কি ডি দ্বিগুণ করছে, তাহলে কি সি এর মান হবে C2 হবে কত? 1/2 C1, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন চলে যাও। দেখো তড়িৎ বিভব দেওয়া আছে, তড়িৎ বিভব V দেওয়া আছে। তাহলে x দূরত্ব নির্দেশ করলে x = 1 মিটার হলে তড়িৎ ক্ষেত্রের মান কত? তড়িৎ ক্ষেত্র E এটা সমান হচ্ছে তোমার মাইনাস dv ডিভাইড বাই dx। তাহলে অর্থাৎ dv কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তার সাথে মাইনাস, তাহলে d ডিভাইড বাই dx ইনটু ddx অফ 5x⁴ প্লাস 10x মাইনাস 9। 5x⁴ তো নাকি? 5x⁴ মাইনাস 9। তাহলে এবার অন্তরীকরণ করে দেখো, পাওয়ার 0 মানে কি? কনস্ট্যান্ট, তাহলে এটাকে বলে কত হবে? 0 হবে। 0 প্লাস 10 মাইনাস 0 পেয়ে গেলাম, তাহলে 10। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 10 মাইনাস যে 10 ভোল্ট পার মিটার, এটাই কিন্তু উত্তর, ঠিক আছে? তো এটাই কিন্তু উত্তর। তো সূত্রটা জানলে তোমাদের জন্য কি সুবিধা হচ্ছে? সূত্রটা জানলে সুবিধা হচ্ছে। তাহলে ডিভি যদি বলতো, ডিভি বললে আমরা কি লিখতাম? যে ডিভি বলতো তাহলে আমরা কি লিখলাম? সামেশন অফ ই ডিএক্স, ঠিক আছে? তো এখানে লিমিট থাকতো x1 থেকে x2। এরপরে দেখো বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে বস্তুর আপেক্ষিক রোধ যেটা সেটা শুধুমাত্র তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভর করবে। তাপমাত্রা ও উপাদান, ঠিক আছে? এছাড়া আমাদের রোধের যে নির্ভরশীলতা এটা আমাদের মনে রাখতে হবে। রোধের নির্ভরশীলতা, রোধ আর যেটা আর এটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্যের সমানুপাতিক
এবং প্রস্থচ্ছেদের ব্যস্ত অনুপাত, ঠিক আছে। এবার এর এর মধ্যে কি আছে, আর স্কোয়ার না পাই আর স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি 1/r, যদি ব্যাসার্ধ থাকে 1/r স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে তোমার L1/L2, এটা সমান লেখা যাচ্ছে R1/R2 এটার উপরে স্কোয়ার, যদি আর স্থির থাকে, যদি আর স্থির থাকে তাহলে আমরা এই সূত্র থেকে বলবে যে তোমাকে দৈর্ঘ্যের অনুপাত এত হলে ব্যাসার্ধের অনুপাত কত, ঠিক আছে। লেকচার এইরকম এই জিনিসগুলো তোমাকে দিয়েছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে। ওকে, তো এই প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখো, কোন বাড়ির মেইন মিটারে 8 অ্যাম্পিয়ার 200 ভোল্ট লেখা আছে, ওই বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে কতটি বাতি হলে প্রতিটি বাতির ক্ষমতা কত, মানে 40টি বাতি ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে পিভি, এই যে পিভি এটা তোমার হচ্ছে, সরি এখানে ভিআই, তোমার হচ্ছে ভিআই, ঠিক আছে। ক্ষমতার একক তোমাকে অবশ্যই জানতে হবে, ক্ষমতা পি এটা সমান কত, পি সমান হচ্ছে W/T লেখা যায়, আবার তোমার লেখা যায় হচ্ছে ভিআই, আবার লেখা যায় হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর লেখা যায়, আবার এখান থেকে লিখতে পারো V²/R, ঠিক আছে। এখানে এই মানগুলো লেখা যায়। তাহলে ক্ষমতা পারি মিটারের টোটাল ক্ষমতা কত, ভিআই, এটা সমান আমরা জানতাম কত, এন ইন্টু পি, পিটা কি, পিটা হচ্ছে বাতির ব্যাসার্ধ, এটা সূত্র ছিল, ঠিক আছে। ভিআই ইকুয়াল টু কত, এন ইন্টু পি, এটা হচ্ছে বাতির ক্ষমতা। তাহলে এখান থেকে এন এর মান জানা আছে, তাহলে পি সমান কত, পি সমান দেখো ভিআই ডিভাইড বাই মানগুলো বসে দাও, ভি এর মান কত 8 গুণন হচ্ছে 200 ডিভাইড বাই কত 40 না, তাহলে এই 0 0 কাটলো, তাহলে 4 5 কত 20, 5 8 কত 40, তাহলে 40 ওয়াট, 40 ওয়াট হবে ক্ষমতা, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে অনেক সময় প্রশ্ন দিবে, এখান থেকে অনেক প্রশ্ন দিবে যে তোমাকে পি এর মান দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে পি এর মান দেওয়া আছে, তাহলে তোমাকে মানগুলো দেখবা 8 অ্যাম্পিয়ার মানে কত, এখানে কারেন্টের মানগুলো দেওয়া থাকে, ঠিক আছে, এটা ভোল্টের মান দেওয়া থাকে, তো তোমাকে পি সমান সমান এই মানগুলো V²/R, এখান থেকে তোমাকে রোধের মান বের করে দিতে পারে, তারপর পি সমান সমান IV এখান থেকে বের করে দিতে পারে, আবার পি সমান সমান I²R, ঠিক আছে। যদি তোমাকে ভি দেওয়া থাকে আর বের করে দিতে পারে, তাহলে এই সূত্র, আই দেওয়া থাকলে আর বের করতে, তাহলে এই সূত্র, ঠিক আছে। তো এই সূত্রটা, তিনটা সূত্র মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতেই পারে, ঠিক আছে, আসার সম্ভাবনা অনেক বেশি। তো তিনটা সূত্র গুরুত্বপূর্ণ, তিনটা সূত্রই গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন চলে যাই, একটি বৈদ্যুতিক বাল্বে 40 ওয়াট 220 ভোল্ট লেখা, 40 ওয়াট 220 ভোল্ট, ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে পাওয়ার দেওয়া আছে, দেখো পি দেওয়া আছে কত 200 ওয়াট, ঠিক আছে, পি দেওয়া আছে কত 200 ওয়াট, এবং ভোল্টেজ ভি দেওয়া আছে তোমাকে 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট। তো বাল্বের রোধ কত হবে, মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত চলবে, তার মানে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা আর বের করতে বলছে এবং তোমাকে আই বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা পি সমান কি জানি বলতো, পি সমান জানি হচ্ছে ভিআই, তাই না, তাহলে এখান থেকে আয়ের মানটা ইজিলি বের করতে পারো P/V করে। তাহলে পি এর মান কত, পি এর মান দেখো 200 দেওয়া আছে, ডিভাইড বাই হচ্ছে 220 ভোল্ট, কারণ এখানে মানটা কত হবে, অবশ্যই একের থেকে একটু কম হবে, অবশ্যই একের থেকে একটু কম হবে, তাহলে একের থেকে একটু কম আমাদের মান দেওয়া আছে কত, দুবারে 200, এটা এটা আমরা রাখি আপাতত। এখানে দেখো পি এর মান দেওয়া আছে কত, পি এর মান 40 ওয়াট, তো এখানে আমরা 200 কেন লিখছি, পি এর মান দেওয়া আছে 40 ওয়াট, আর ভি দেওয়া আছে এত, তাহলে আমরা পি সমান কি জানি, ভিআই, তাহলে পি সমান কত, পি সমান হচ্ছে ভিআই, তাহলে আই সমান কত হবে, P/V, পি এর মান কত 40 ওয়াট ডিভাইড বাই 220, তাহলে দেখো এটা দিয়ে এটা কাটলে কত 5 থাকে, আর এটাকে 1/50 বা 1/5 মানে কত, 1/5 মানে হচ্ছে 2, 0.2 পাইলাম, 0.2 অ্যাম্পিয়ার একটা পাইলাম, ঠিক আছে। এবার তোমার কি লাগবে, প্রবাহিত বিদ্যুতের মান, তাহলে আমরা পি সমান কত জানি, পি সমান জানি হচ্ছে V²/R, তাহলে আর সমান কত হবে, আর সমান হচ্ছে V² মানে কত 220 ভোল্ট গুণন 220 ভোল্ট ডিভাইড বাই পি কত 40 না, তাহলে এটা কাটো, এই প্রশ্নের উত্তরটা কারেক্ট উত্তর দেওয়া নাই, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক হবে, এটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক, এই প্রশ্নটা হবে ব্ল্যাঙ্ক, এটা কারেক্ট উত্তর দেওয়া নাই,
কারেক্ট উত্তর দেওয়া নাই। তো এখানে বলছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, তো গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে 100 ওহম, 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার কতটুকু নিরাপদে গ্রহণ করতে পারে? 10 মিলি অ্যাম্পিয়ার। এবার আমি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত ওহম রোধের একটি শান্ট দরকার হবে এটা বের করতে হবে। অর্থাৎ প্রথমে সে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে ব্যবহার করতে পারতেছিল, এরপর আমি 10 অ্যাম্পিয়ার মাপার জন্য কতটুকু শান্ট আর যুক্ত করতে হবে এটা বের করতে হবে। তো এটা সূত্র হচ্ছে আর, এটা ইকুয়াল তোমার যতটুকু দেওয়া আছে রোধ আর ডিভাইড বাই n-1, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের সূত্র। তাহলে আরটা কি, যে রোধ আলটিমেটলি আগে থেকে দেওয়া আছে 100 ওহম তো দেওয়াই আছে। হ্যাঁ, এবার এন বের করতে হবে। এনটা কি? দেখো এন হচ্ছে যতটুকু নিরাপদে মাপতে পারে, যতটুকু মাপতে হবে কতটুকু? 10 ওহম না, 10 এম্পিয়ার। আর যতটুকু মাপতে পারে তার অনুপাত, কতটুকু মাপতে পারে? 10 গুণন মিলি মানে কি tan−3, তার মানে উপরে চলে যাবে 10 কারের উপরে চলে গেলে কত হবে? আলটিমেটলি 1000 তুমি পাচ্ছ, ঠিক আছে। এন এর মান কত পাচ্ছ? 1000। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসায় দাও তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো তোমার 100, আর নিচে থাকলো হচ্ছে 1000 - 1 মানে কত? 999, ঠিক আছে। তো এটা যদি, তো এখন যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত আসে বলো তো? ভাগ করলে দেখো 0 পয়েন্ট, দেখে যেহেতু উপরে আছে 100 নিচে 999, যদি ভাগ করি তাহলে আমাদের 0.100 ওহমের একটা ভ্যালুটা আসে, ঠিক আছে। তো আর এর মানটা এরকম আসে, তো 0.1 ওহম, 0.1 ওহম অপশন কয় আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে, তো বি নাম্বারটাই হবে উত্তর। তারপরে প্রশ্ন চলে যায়, যদি এরকম দেওয়া থাকে তাহলে এই টাইপের প্রশ্ন আর ইকুয়াল টু আর ডিভাইড বাই n-1 এই টাইপের এভাবে করে দেবা, ঠিক আছে, যদি তোমাকে শান্টের মান ব্যবহার করতে বলে। ওকে, আর যদি গ্যালভানোমিটার রোধ দেওয়া থাকে। এরপরে আসো, একটি 220 ভোল্ট হিটার 110 ভোল্ট ব্যবহার করা হলে এর দ্বারা উৎপন্ন তাপ কত? মানে প্রথমে তোমাকে 220 ভোল্টের একটা হিটার আছে, এই হিটার 110 ভোল্টে ব্যবহার করা হলে তার দ্বারা উৎপন্ন তাপ কত হবে? অর্থাৎ প্রথমে ছিল 220 ভোল্ট, প্রথমে ছিল কি 220 ভোল্ট, এরপরে কত হলো? হইলো হচ্ছে 110। দেখো তো কত গুণ হয়েছে? হাফ গুণ হয়েছে না? আলটিমেটলি কি হলো? হাফ গুণ হইলো না? হাফ গুণ হইলো। আচ্ছা, এবারে হিটের সাথে উৎপন্ন তাপ কি হচ্ছে, মানে বিভবের সাথে, আমরা জানি কি এইচ ইকুয়াল কত বলো তো? দেখো কাজ যেটা আছে না, কাজের সূত্রটা আলটিমেটলি কি আমাদের, আই এর সূত্র কি জানে? আই স্কোয়ার আর টি, আর এটা কি আছে? ভি স্কোয়ার বাই আর টি, তাই না? তো ভি স্কোয়ার বাই আর যদি ধরি বা ভি যদি ধরি তাহলে আমরা কি হচ্ছে, বিভবের সাথে কি হচ্ছে? ভোল্টের সাথে সমানুপাতিক, কিন্তু ভোল্টের সাথে সমানুপাতিক ধর্ম। এইচ এর সাথে ভোল্ট কি বলতো? বিভবের সমানুপাতিক ধর্ম, ঠিক আছে। তাহলে এই সমানুপাতিক হচ্ছে ভি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি H1 বাই H2 ইকুয়াল কত? V1 ডিভাইড বাই V2। তাহলে পরবর্তী অবস্থায় তাপ কত গুণ হবে? তার মানে H2 ইকুয়াল কত হবে বলতো? V2 ডিভাইড বাই V1 ইন্টু H1। তার মানে এখানে মানটা কত আসছে? হাফ চলে আসে, হাফ H1। তার মানে এখানে কতটুকু হবে? পরিবর্তিত হয়ে তোমার কত হয়ে যাবে? হাফ গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাপের মানটা কত গুণ হয়ে যাবে? হাফ গুণ হয়ে যাবে। তো এই প্রশ্নটা ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ দেখো, ডাব্লিউ ইকুয়াল কত আমরা জানি? পিটি, তাই না? পি এর মান কত? পি এর মান জানি হচ্ছে ভিআইটি, জানো পি এর মান কত? ভিআইটি। আবার এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে ভি এর মান যদি বসাও আই আর, তাহলে কি হচ্ছে? আই স্কোয়ার আর টি, ঠিক আছে। আবার এখানে দেখো লিখতে পারো ভি স্কোয়ার বাই আর টি, ঠিক আছে। তো অনেকগুলো সূত্রই হচ্ছে কিন্তু। তো এখানে যখনই তোমাকে ডিরেক্ট ভোল্টের সাথে কথা বলে, ডিরেক্ট ভোল্টের সাথে উৎপন্ন কথা বলবে, রোধ তো দেওয়া থাকবে না, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করো ভিআইটি, ঠিক আছে। আদারওয়াইজ যদি রোধের মান দেওয়া থাকে তখন তুমি ভি স্কোয়ার বাই আর লিখতে পারো। এটা ডিপেন্ড করে আসলে কোথায় কোন মান ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই সূত্রগুলো মনে রাখতে হবে। ডাব্লু, এই ডাব্লু সময় আলটিমেটলি কিন্তু হিট, এই ডাব্লু সমানে কি হলো? আলটিমেটলি হিট, ঠিক আছে। সূত্রগুলো মনে রাখতে হবে। এরপর দেখো 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 10 ওহম রোধের একটি শান্ট ব্যবহার করলে, তাহলে গ্যালভানোমিটার রোধ যেটা সেটা হচ্ছে জি দেওয়া আছে কত? 90 ওহম। তারপরে তোমার শান্ট এস এর মান দেওয়া আছে হচ্ছে 10 ওহম। মূল প্রবাহের শতকরা কত অংশ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহিত হবে? মূল প্রবাহের শতকরা কত অংশ ব্যবহৃত হবে? তাহলে আমরা এখান থেকে সূত্রগুলো বের করি। যদি এক্স পার্সেন্ট হয়
তাহলে এক্স এর মান আমরা বের করব। x% প্রবাহিত যদি হয় তাহলে আমরা সূত্র জানতাম হচ্ছে s ইকুয়াল টু x% তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে gx ডিভাইড বাই s মাইনাস এক্স, 100 মাইনাস এক্স, এটা হচ্ছে সূত্র ছিল। তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে দেখো ওই পাশে যদি ক্যালকুলেশন করা যায় মানগুলো বসাই দিয়ে, তাহলে এই পাশে আমাদের কত আসছে, জি এর ভ্যালু হচ্ছে 90। তাহলে 10 এক্স ইকুয়াল কত থাকে 10, অতএব এখানে তোমার থাকে হচ্ছে 100। হ্যাঁ, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 10। আলটিমেটলি অ্যান্সার কত হবে 10। তো এটা মনে রাখতে হবে, যদি কারেন্টের মান, যদি প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি x%, যদি x% তড়িৎ প্রবাহিত হয়, যদি x% তড়িৎ প্রবাহিত, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে s ইকুয়াল টু gx ডিভাইড বাই 100 মাইনাস এক্স। ঠিক আছে, যদি x% বিদ্যুৎ প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহিত হয়, তো এটাই আলটিমেটলি ওই সূত্র থেকে আমরা x এর মানটা জাস্ট বের করলাম। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, দুইটা সূত্রে, গ্যালভানোমিটারের দুইটা সূত্রই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করুন। শূন্যস্থানে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত হার্টজ। তাহলে তোমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কম্পাঙ্ক বের করার সূত্র কি, এফ ইকুয়াল আমরা জানি কি হতো, সি বাই ল্যামডা। এফ ইকুয়াল কত, সি বাই ল্যামডা। তাহলে সি এর মান কত, 3 × 10⁸ ডিভাইড বাই ল্যামডার মান কত দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে 6000 অ্যাংস্ট্রম মানে কি 10⁻10। ঠিক আছে, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কি করবো, দেখো তিনটা শূন্য না, তিনটা শূন্য এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে লিখতে পারি 3 × 10⁸ ডিভাইড বাই 6 × 10⁻7। তাহলে দেখো এটা দিয়ে কাটলে কত থাকে, 2 থাকে। তাহলে 1/2 মানে কত, 0.5, 0.5। আর দেখো 10 উপরে চলে গেলে কত, 15 হবে। তাহলে উপরে 10⁻15, তাহলে 0.5 আছে, আমরা তাহলে 5 লিখতে পারি। তাহলে 5 লিখলে কি আসে, যদি 5 লিখি তাহলে এখানে কত হবে, 10⁻14। তাহলে এখানে 10⁻14 কয় নাম্বার অপশন আছে, এই নাম্বার। তাহলে এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার। পরে প্রশ্নে চলে যাই, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদের দশা পার্থক্য কত। তো দশা পার্থক্য যখন বলবে তখন আমরা কি করি, বিজোড় গুণিতক। অন্ধকার ডোরা মানে কি, বিজোড় গুণিতক, তাই না। অন্ধকার ডোরা মানে অন্ধকার ডোরা মানে কি হবে, বিজোড় গুণিতক। সেটা 2n + 1 × পাই হতে পারে, অথবা 2n - 1 × পাই হতে পারে। ঠিক আছে, আর যদি তোমার হচ্ছে বলে কি উজ্জ্বল ডোরা, উজ্জ্বল যদি হয় তাহলে কি হবে, 2n λ/2। ঠিক আছে, 2n λ/2। ওকে, এখানে 2n আলটিমেটলি পাই হবে, যেহেতু আমাদের দেখো যখন দশা পার্থক্য বলবে তখন হবে কি পাই, দশা পার্থক্য বললে হবে হচ্ছে পাই, আর পথ পার্থক্য বললে হবে ল্যামডা। ঠিক আছে, অন্ধকার। এবার যদি বলি উজ্জ্বল তাহলে কত হবে, 2n পাই। এটা কি হচ্ছে, এটা হচ্ছে দশা পার্থক্য, এটা কি দশা। ঠিক আছে, এবার যদি তোমাকে বলতো পথ পার্থক্য, ঠিক আছে, তাহলে কি হতো, পথ পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে এখানে বলতাম কি উজ্জ্বলের জন্য কি হতো, 2n × λ/2 এর জোড় গুণিতক। এবং যদি অন্ধকার বলতাম তাহলে কি হইতো, পথ পার্থক্যের বিজোড় গুণিতক, 2n + 1 × λ/2, অথবা 2n - 1 × λ/2। ঠিক আছে, তাহলে পথ পার্থক্য বললে ল্যামডা হবে, আর দশা পার্থক্য বললে পাই হবে। তো এই সূত্রগুলোতে কিন্তু প্রত্যেক বছর প্রায় এসে থাকে। এরপরে প্রশ্নটা দেখো, তোমাকে হচ্ছে বলছে পথ পার্থক্য যদি এখানে আলফা দ্বারা ইন্ডিকেট করা হয়, পথ পার্থক্য যদি আলফা দ্বারা ইন্ডিকেট করা হয়, এবং যে দশা পার্থক্য সেটা যদি আমাদের সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা জানি পথ পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ, 2π/λ গুণন হচ্ছে দশা, কত দশা। ঠিক আছে না, এটা হচ্ছে দশা। তাহলে পথ পার্থক্য কত, পথ পার্থক্য আমরা এখানে আলফা, তাহলে আলফা সমান কত হবে, 2π/λ গুণন দশা পার্থক্য। দশা কত দেওয়া আছে, দশা আমরা সিগমা ধরলাম, তাহলে এটা অ্যান্সার হবে 2π/λ। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো কয় নাম্বার অপশন দেওয়া আছে, 2π/del × এই যে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখো, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক 1.33 হলে পানিতে আলোর বেগ কত। তাহলে এটা পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে নির্ণয় করা হয়, শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক, এটা মনে রাখবা। তাহলে শূন্য মাধ্যমে থাকে, আমরা কি শূন্য থেকে পানিতে গেলাম, তাহলে এখানে কি হবে, আলোর বেগের সাহায্যে যদি কম্পেয়ার করলে কি হবে, c0 / cw, শূন্য মাধ্যমে আলোর বেগ, পানিতে আলোর বেগ। তো আমাদের পানিতে আলোর বেগটা বের করতে হবে, তাহলে এখান থেকে ভ্যালুগুলো বের করে দেবা, c ω = কত, c0 / 02 ω।
ঠিক আছে, ডাব্লু মানগুলো বের দেখো। সি নট কত, পানিতে আলোর বেগ কত আমরা সবাই জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ 10⁸ ডিভাইড বাই এটার মান দেওয়া আছে 1.33, তাহলে 1.33 এটাকে ভাগ করলে কত হয়, 2 এর থেকে একটু বেশি, 2 এর থেকে একটু বেশি, তাহলে 2 এর থেকে একটু বেশি তার সাথে কত 2 পয়েন্ট সামথিং ইন্টু 10⁸, তাহলে 2 পয়েন্ট সামথিং 10⁸, এই ভ্যালু কোথায় দেওয়া আছে দেখো তো, 2.8 ইন্টু 10⁵, বি নাম্বার অপশন, তো বি নাম্বার অপশনটা কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে 2.25 হবে এখানে আলটিমেটলি 2.25। এটা আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হচ্ছে ইয়ং এর ডিজির পরীক্ষাগুলো দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ কি, ডোরার প্রস্থ যে সূত্র এক্স, এটা সমান তো সূত্রটা তোমাকে জানতে হবে, সূত্রটা কি, ল্যামডা ডি ডিভাইড বাই 2a, ঠিক আছে। তো এখানে ডিটা হচ্ছে কি, ডি হচ্ছে আমাদের যে পর্দা থেকে যেখানে আলো ফেলতেছি ওইটার মধ্যবর্তী দূরত্ব ডি, এবং দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি, বা এখানে এ দ্বারা প্রকাশ করা হয়েছে আলটিমেটলি, ঠিক আছে। তো আমি বললাম কি যে ডিটাকে আমি কি করলাম, দ্বিগুণ করলাম, তাহলে ডিটাকে যদি দ্বিগুণ করি তাহলে কি হচ্ছে দেখো তো, ল্যামডা 2d, এটাকে কি করলাম, এটাকে করলাম হচ্ছে হাফ, চিরগুলোর দূরত্ব করলাম হাফ, তাহলে 2 গুণন এ ডিভাইড বাই 2, তাহলে এখানে 2 2 তো কাটা যায়, তাহলে তাই না, 2 2 কাটা যায়, তো আলটিমেটলি দেখো কি থাকতেছে, 2 2 কাটা যায় বলতে 2 আমরা কাটবো না, এখানে 2 না কাটে এরকমই রাখবো, 2 না কাটে মানে কয় গুণ হচ্ছে আগের তার তুলনায় কম্পেয়ার করতে, তাহলে একটু উপরে চলে গেল, তাহলে চলে গেল দেখো কত আসছে 4 ইন্টু ল্যামডা ডি ডিভাইড বাই 2a, তাহলে এই যে এতটুকু কি ছিল আমাদের এক্স না, এতটুকু ছিল এক্স, এটা হচ্ছে x2, তাহলে এতটুকু কি ছিল x1 না, তাহলে দেখো 4 ইন্টু x1 হচ্ছে, তাহলে এটাই কিন্তু উত্তর আমাদের। তাহলে আগের তুলনায় কয় গুণ হবে, আগের তুলনায় কিন্তু 4 গুণ হবে, আগের তুলনায় 4 গুণ হবে। তো এই যে ডি চিরের ডোরা প্রস্থের সূত্রটা অবশ্যই মনে রাখবা, ডোরা প্রস্থের সূত্র এবং এর নির্ভরশীলতা কোনটা কার সমানুপাতিক, কোনটা বাড়লে কি হবে, তো এই যে সমানুপাতিক সম্পর্কগুলো কিন্তু থেকে প্রশ্ন অবশ্যই আসবেই, ঠিক আছে। এরপর দেখো 2 গুণন 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো এত বেগে কার্য অপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আবেদিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত। তো এখানে আমরা জানি টোটাল শক্তিটা কি ছিল, কার্য অপেক্ষক যোগ হচ্ছে টোটাল যে গতিশক্তি বা মোট, বা এখানে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি ইকে, সেটা কিন্তু হাফ এমবি স্কোয়ার ভি ম্যাক্স, কিন্তু এটা কি ভি ম্যাক্স, আর ওমেগা নট এটা হচ্ছে তোমার কার্য অপেক্ষক এইচ এফ নট, এফ নটটা কি বলা হয় সূচন কম্পাঙ্ক, এফ নটটা কি বলা হয় সূচন কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে ভ্যালুগুলো সূচন কম্পাঙ্ক বের করতে কি করবা, কার্য অপেক্ষক দেওয়া থাকলে সূচন কম্পাঙ্ক ইফ নট ইকুয়াল টু কত হবে, ডিভাইড বাই এইচ, এইচ এর মানটা অবশ্যই জানো সবাই 6.626 গুণন হচ্ছে 10⁻34, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো অবশ্যই জানতে হবে, তো মানগুলো বসায় দাও, তোমার এখানে সর্বোচ্চ গতিশক্তি মানে ই কে বের করতে হবে, তাহলে ই কে সমান কত হচ্ছে ই মাইনাস ওমেগা নট, ঠিক আছে। তাহলে ই এর জন্য কি হার্টজ কম্পাঙ্ক দেওয়া, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে এইচ এফ মাইনাস হচ্ছে এইচ কার্যবেক্ষক তো দেওয়া আছে, কার্যবেক্ষক আগে থেকে দেওয়া আছে, তাহলে কার্যবেক্ষকের মান দেওয়া আছে 3.26 গুণন হচ্ছে 10⁻19 জুল, তাহলে এখান থেকে এইচ এফ করে মানগুলো বের করো 6.626, হ্যাঁ, গুণন 10⁻−34 গুণন এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে 2 গুণন 10⁻15, ঠিক আছে, মাইনাস 3.26 গুণন 10⁻19। তো যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পাওয়ারটা সেম করতে হবে, দেখো তো 34 -34 যোগ 15 করলে কিন্তু 19 হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 12 আর 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 13.26 বা এরকম একটা মান তোমার চলে আসে, আলটিমেটলি 13.26 এরকম একটা মান চলে আসে, এবারে গুণন 10⁻19 মাইনাস 3.26 গুণন হচ্ছে 10⁻19, তাহলে দুইটা বিয়োগ করে দাও, তো বিয়োগ করে দিলে আলটিমেটলি তুমি কিন্তু ভ্যালুটা পেয়ে যাবা। তো 10 তোমার সামনে চলে 10 গুণন 10⁻19 চলে আসে, তাহলে তুমি যদি এটাকে 1 করো তাহলে কি হচ্ছে এখানে পাওয়ার 1 যোগ হবে, তাহলে পাওয়ার 1 যোগ হওয়া মানে কি 10⁻18 হয়ে যাবে, তো এটাই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলে তুমি কি ই কে বের করবা, আর মোট শক্তি বের করতে হলে তুমি কি ই ইকুয়াল ওমেগা নট কার্যবেক্ষক যোগ হচ্ছে গতিশক্তি, আবার এখান থেকে ই কে সমান কিন্তু সর্বোচ্চ গতিশক্তি, মানে হাফ ভি ম্যাক্স এটা পরিষ্কার, ঠিক আছে, ভি ম্যাক্স এটা পরিষ্কার, তো এটা মান বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করে কনসেপ্টটা। এবার দেখো এখানে জুল গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত, যখনই গতিশক্তি তার মানে এটা গতিশীল অবস্থায় আছে, তাহলে গতিশীল অবস্থায় ভরটা কি চেঞ্জ হয়, তাহলে গতিশীল অবস্থায় ভর চেঞ্জ হলে তোমার হচ্ছে ই ইকুয়াল কত, আমরা ডিরেক্ট সূত্র বসাবো m - m0 × c², ঠিক আছে। তাহলে m এর মান তোমাকে বের করতে হবে,
তোমাকে ইলেকট্রনের ভর গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত, এখানে এম নট তো তুমি জানোই, গতিশক্তি অবস্থায়, মানে গতিশীল অবস্থায় ভর কত, তাহলে তোমাকে এম এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এম মাইনাস এম নট এটা সমান কি লিখতে পারি, এটা সমান হচ্ছে ই ডিভাইড বাই সি স্কোয়ার। তার মানে তোমার হচ্ছে এম এর মান কি বের করবা, এম এর মান হচ্ছে ই ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস হচ্ছে বা প্লাস এম নট। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। ই এর মান কত দেওয়া আছে, 9 ইন্টু 10 ইনভার্স 15 ডিভাইড বাই নিচে দেখো সি এর পরিষ্কার মানে 3 3 9 আর 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 16 চলে আসবে 16। ঠিক আছে, প্লাস হচ্ছে এম নট, এম নটের মান তো অবশ্যই জানো, ভর 9 ইন্টু এত গুণন 10 ইনভার্স 31। ঠিক আছে না? আচ্ছা, তো এখানে ভ্যালুগুলো যদি আমরা বের করে ফেলি আলটিমেটলি, তাহলে উপরে চলে গেলে দেখো 9 9 কাটা গেল, তাহলে তোমার চলে আসবে কত, 1 ইন্টু 10 ইনভার্স 31 প্লাস 9.1 ইন্টু 10 ইনভার্স 31, দুইটা যোগ করে দাও, তাহলে 10.1 ইন্টু 10 ইনভার্স 19। ঠিক আছে, তো এই ভ্যালুটা 31 কেজি চলে আসে। তো এই ভ্যালুটা আলটিমেটলি এইভাবে কিন্তু দিবে। ঠিক আছে, এখান থেকে তোমাকে ভর বেগও বের করে দিতে পারে। ভর বেগ পি সমান কত, এমভি না, পি সমান হচ্ছে এমভি, তাহলে এখান থেকে তোমাকে এমটা কি হবে, গতিশীল অবস্থায় ভর বেগ বের করে দিতে পারে। আবার ই সমান তোমাকে বের করে দিতে পারে পি স্কোয়ার ডিভাইড বাই 2m। ঠিক আছে, তো ওখানে পি সমানও কিন্তু তোমাকে এই যে এমভি থেকে বের করতে পারে। এম সমান কত, গতিশীল অবস্থায় ভর এম সমান কত, এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এই সূত্র থেকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তিনটা সূত্র আছে না, তাহলে টি সমান সমান কত জানি, টি সমান সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এল সমান কত, এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আপেক্ষিকতার তিনটা সূত্র অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এরপরে ভি সমান কত বলো তো, ভি সমান হচ্ছে, আমরা এখানে কিছু সূত্রগুলো লিখি। তো ভি তোমাকে অনেক সময় দ্রুতি বের করে দিতে বলবে, দ্রুতি বের করতে বলবে। ঠিক আছে, দ্রুতি ভি এটা সমান জানো, এটা সমান কি রুট ওভার 1 মাইনাস তোমাকে উপরে ছোট মান ডিভাইড বাই নিচে বড় মান, তারপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিন্তু ভি এর মানটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা বেশ কিছু জিনিসপাতি দেখি। একটি কণা ভি বেগে চললে যাতে এর ভর তার স্থির ভরের দ্বিগুণ হয়, এর ভর স্থির ভরের দ্বিগুণ হয়, যদি সি আলোর বেগ হয় তাহলে কোনটি সঠিক, দেখো স্থির ভরের দ্বিগুণ হয়, তাই না? তাহলে 1/n, তাহলে 1/n এর মান বলছে কয় গুণ, বলছে দ্বিগুণ হয়। তার মানে তুমি এখানে বুঝতে পারছো ভি সমান আমি কি বললাম, রুট ওভার 1 মাইনাস 1/2 এটার পর স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে মানটা কত আসছে, এটা ইন্টু সি চলে আসে আলটিমেটলি। তাহলে দেখো 4 মাইনাস 1/3, তাহলে একবারে থাকে 3 বাই নিচে থাকে 4 ইন্টু সি। ঠিক আছে, তাহলে কি থাকে রুট 3/2 ইন্টু সি, এবং এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। তো এইভাবে শর্টকাটে মানগুলো বের করে দেওয়া যায়। যদি তোমাকে বলে 1/n গুণ, 1/n গুণ হলো, 1/n গুণ হলে ভি সমান কত, ডিরেক্ট লিখবা 1 মাইনাস 1 ডিভাইড বাই n স্কোয়ার ইন্টু সি। ঠিক আছে, তো পরবর্তী দেখো 6.63 এত জুল শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে আমরা ই সমান কত জানি, ই সমান হচ্ছে জানি হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এইচ সি বাই ল্যামডা, ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। অথবা তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান তুমি কি লিখবা, ল্যামডা সমান লিখবা এইচ সি ডিভাইড বাই হচ্ছে ই, তাই না? তাহলে এইচ এর ভ্যালুটা বসাবো 6.626 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 34 গুণ আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই তোমার এখানে দেখো ই এর মান দেওয়া হচ্ছে 6.63 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে আমরা এটা কাটে দেবো। ঠিক আছে, আর উপরে তোমার সবগুলো পাওয়ার একসাথে যোগ হয়ে যাবে। তাহলে দেখো উপরে 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 19। তো এটা দুইটা ক্যালকুলেশন করলে মানটা আমরা আলটিমেটলি চলে আসবে। তাহলে 8 এটা দেখো যোগ করলে কত হয়, 27, আর এখানে 4। তাহলে 3 ইন্টু, তাহলে তোমার চলে আসে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তো তোমাকে বলছে ন্যানোমিটারে। দেখো ন্যানোমিটার করতে হলে কি করতে হবে, ন্যানোমিটার করতে হলে tan ইনভার্স 9 আনতে হবে। কি করতে হবে, tan ইনভার্স 9। তার মানে এখানে আর একটা দুইটা শূন্য আনতে হবে। তাহলে 300 গুণন tan ইনভার্স 9, এই tan ইনভার্স 9 মানে আমরা কি পাবো, ন্যানোমিটার লিখতে হবে। তাহলে 300 ন্যানোমিটার, এবং এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু শক্তি থেকে তোমাকে কম্পাঙ্ক বের করে দিতে পারে। শক্তি থেকে যদি কম্পাঙ্ক বের করতে বলে, দেখো ই সমান কত, ই সমান কিন্তু এইচ মিউ, আর মিউটা কি কম্পাঙ্ক, বা তুমি এইচ এফও বলতে পারো। আবার এফ সমান কত, এফ সমান কিন্তু সি বাই ল্যামডা। ঠিক আছে, তো এখান থেকে ভ্যালুগুলা কিন্তু দিয়ে দেয়, ভ্যালুগুলা দিয়ে দিতে পারে। তো এখান থেকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো সি বাই রুট টু বেগে একটি ফোটনের গতি শক্তি দেওয়া আছে এত, তাহলে ভরবেগ কত, তাহলে গতি শক্তি দেওয়া আছে এত, ভরবেগ কত, তাহলে গতি শক্তি এবং ভরবেগের সম্পর্কে আমরা জানি পি স্কয়ার ডিভাইড বাই 2m, তাই না? তো এই সূত্র থেকে আসলে এই মানটা আসে। তাহলে দেখো পি স্কোয়ার বাই 2m তোমাকে বের করতে হবে। তাহলে এম এর মান তো তোমার জানতে হবে, তাই না? তাহলে এম এর মান জানতে হবে, এমটা কি গতিশীল অবস্থায় ভর। তাহলে এম সমান আমরা কি লিখবো, এম সমান হচ্ছে এম নট ডিভাইড বাই
রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার কত বেগে যাচ্ছে সি বাই রুট টু বেগে যাচ্ছে, তার মানে সি বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো সি বাই রুট টু ডিভাইড বাই সি, এটার পর স্কোয়ার, তাহলে এই সি কাটা গেল, তাহলে 1 বাই রুট টু মানে কত হাফ, তাহলে এখানে কত হচ্ছে 1 বাই রুট টু আলটিমেটলি, তাহলে এম নট ডিভাইড বাই হচ্ছে দেখো এখান থেকে 1 থেকে হাফ বাদ দিলে কত থাকে হাফ থাকে, তার মানে 1 বাই রুট টু, তাহলে উপরে চলে গেলে কত থাকে রুট টু ইন্টু এম নট, এই ভ্যালুটা তুমি পাচ্ছ এম এর মান, তাই না? এম এর মান এটা তুমি পাইলা, তো এম এর মান যদি যখন পাইলা তাহলে তোমাকে পি এর মানটা বের করতে পারবা, তাহলে তোমাকে পি এর মান বের করতে হবে, বা এম এর মান তো নিচে জানা আছে এখানে বসাই দিলেও পারবা, ঠিক আছে? তাহলে দেখো তোমাকে পি এর মান বের করতে হবে, ই সমান আমরা কত জানি, ই সমান হচ্ছে 0.414 এম নট সি স্কোয়ার, আর এই পাশে পি স্কোয়ার মানটা বের করতে পি এর মান, আর এম সমান আমরা জানলাম হচ্ছে 2 √2 এম এর মান √2 ইন্টু এম নট, তাহলে এম নট কাটা গেল, এখানে √2 আছে, তাহলে আমরা পি স্কোয়ার সমান কি এই পাশে গুণ করে দেবো, সব এ পাশে পাঠায় দেবো, ঠিক আছে না? এই পাশে পাঠায় দিলে দেখো মানগুলো চলে আসবে 2 √2 গুণন 0.414, ঠিক আছে না? 0.414 ইন্টু সি স্কোয়ার ইন্টু কি আছে ইন্টু সি স্কোয়ার ইকুয়াল আছে পি স্কোয়ার। এবার তোমাকে পি এর মান বের করো, পি সমান কত হবে, রুট ওভার চলে আসবে না, রুট ওভার, এটা ক্যালকুলেশন করলে তোমার মানটা চলে আসে 1.08 বা তোমার এম নট সি এর মতো চলে আসে, ঠিক আছে? এখান থেকে 1.08 এম নট সি এরকম মান চলে আসে। তো উত্তর হবে, এটা মুখস্থ রাখো, যদি এরকম টাইপের দেওয়া দেয় ডিরেক্ট করে দেবা এম নট সি, যদি এরকম এই টাইপের দিলে এই টাইপের প্রশ্নই তোমাকে দিবে, ঠিক আছে? তো এইভাবে করে ফেলবা, মানটা চলে আসবে। তো এরপরের প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে, এটাও ফোটনের শক্তি বের করতে বলছে, তাহলে ফোটনের শক্তি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে শক্তি বের করবো, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডা বসায় দাও, সি এর মান তো জানা আছে, এইচ এর মান জানা আছে, তাহলে বের করে ফেলতে পারবা। এবার দেখো কোনো একটি যৌগের পরমাণু মডেলের ভিতর চলে আসছে, কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে। দেখো এখানে বলছে অর্ধায়ু কত 25 বছর না, তাহলে প্রথমে এই প্রথমে ছিল সম্পূর্ণ অংশ, তাহলে 25 বছর পর, 25 বছর পর কত হলো 1/2, আরও 25 বছর পর কত হলো 1/4, তাহলে এখানে টোটাল 50 বছর গেল, আরও 25 বছর পর কত হলো 1 দেখো হাফ হচ্ছে, তাহলে 4 এখানে কত হবে 8 হয়ে যাবে, আরও 25 বছর পর দেখো 1/কত 16, তাহলে দেখো 25 50 100, তাহলে আলটিমেট 100 বছর পর কত হলো 1/16 অংশ অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তাহলে প্রথম ছিল 25 বছর পর কতটুকু অবশিষ্ট হলো হাফ, তারপরে 1/, তো এটা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে দেখো 100 দেওয়া আছে না, 100টা আমরা কি 2 এর পাওয়ার আকারে, সরি এখানে তোমার হচ্ছে এন এর মান তোমার হচ্ছে আমার এখানে অবশিষ্ট অংশ এভাবে বের করবো, অবশিষ্ট অংশ, অবশিষ্ট, এটা সমান আমরা 1/2 এ আকারে প্রকাশ করবো, ঠিক আছে? যেখানে এন এটা হচ্ছে তোমার টি ডিভাইড বাই হচ্ছে টি হাফ, টি ডিভাইড বাই টি হাফ, তাহলে টি হচ্ছে কত সময় দেওয়া আছে 100 বছর দেওয়া আছে, টি হাফ কত 25 বছর, তাহলে এটা ভাগ করলে কত 4 থাকে না, তাহলে এখান থেকে ইজিলি তুমি 1/2 করে মানটা বের করতে পারবা, ঠিক আছে? এইভাবে অর্ধায়ের অঙ্কগুলা করে ফেলতে হয়, ঠিক আছে? এটা মনে রাখো, এটা কি অবশিষ্ট, এটা কি বলছে অবশিষ্ট, তোমাকে যদি বলে ক্ষয় হলো এ, তাহলে অবশিষ্ট কত হবে, অবশিষ্ট হবে 1 মাইনাস এ, ঠিক আছে? এইভাবে অবশিষ্ট অংশটা বের করে নেবা, তাহলে অবশিষ্ট অংশ বের করতে পারলেই দেখো তুমি টি হাফ অর্ধায়ু বের করতে পারো, অর্ধায়ু টি হাফ কত জানো, অর্ধায়ু টি হাফ সমান তুমি লিখতে পারো এখানে ইজিলি, দেখো টি ডিভাইড বাই এন, টি ডিভাইড বাই হচ্ছে এন, ঠিক আছে? টি ডিভাইড বাই এন এর মান বের করতে পারো, মানে যে তোমাকে যখন অবশিষ্ট অংশ বের করতে হয় তখন তুমি 2/n আকারে প্রকাশ করো, অবশিষ্ট অংশ 2/10 আকারে প্রকাশ করবে, n এর মান লাগবে, তাহলে t/n করলে তুমি টি হাফ পাবা, অথবা টি সমান কত, টি সমান মোট সময় বলবে যে কতটুক এই সময় পর অবশিষ্ট থাকবে, কত বছর পর অবশিষ্ট এত অংশ থাকবে, তখন টি বের করতে বললে তুমি n বের করবা, n ইন্টু টি হাফ করে দিলে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এইগুলো সূত্রগুলো কিন্তু দরকার, টি বের করতে হলে এন এর সাথে টি হাফ গুণ করবা, আর টি হাফ বের করতে হলে টি কে এন দিয়ে ভাগ করে দেবে, এনটা কি এন আমরা পাবো অবশিষ্ট অংশ বের করে 1/2n এই ফরম্যাটে নিয়ে যাওয়ার পর, ঠিক আছে? অনেক সময় তোমাকে বলবে যে 15/16 অংশ ক্ষয় হলো, 15/16 অংশ ক্ষয় হলো, কি হলো ক্ষয় হলো, তাহলে অবশিষ্ট কত, অবশিষ্ট এটা কিন্তু 1 মাইনাস 15/16, তার মানে দেখো কত আসছে 1/16 চলে আসছে, তাহলে এখান থেকে তুমি 1/2 এটা লিখতে পারো, তাহলে এন এর মান কত আসলো 4, তাহলে এন এর মান 4 পাইলে তুমি টি হাফও বের করতে পারবা, টিও বের করতে পারবা, ঠিক আছে? টি মানে কি, টি মানে হচ্ছে এন কত সময় পর, টি সময় পরে এন সংখ্যক অবশিষ্ট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে টি। তো প্রশ্নটা বুঝে অ্যান্সার করতে হবে। তো দেখো কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 দিন দেওয়া আছে, এর 3/4 অংশ ক্ষয় হলো, আচ্ছা ক্ষয় হইলো তাই না, ক্ষয় হইলো এত অংশ, তাহলে অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট তুমি বের করো,
অবশিষ্ট, অবশিষ্ট কতটুক 1 মাইনাস 3/4, তার মানে দেখো কত আসছে 4, 1/4 চলে আসলো অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশকে আমরা 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করবো, তাহলে কি হচ্ছে 2 স্কোয়ার। n এর মান কত পেলাম, n এর মান 2। তাহলে তোমাকে বলে 3 অংশ ক্ষয় হতে কতদিন লাগবে, তাহলে অবশিষ্ট কতক্ষণ আছে 1/4, তাহলে t এর মান তোমাকে বের করতে হবে। t এটা সমান আমরা কত দেখলাম, n গুণন টি হাফের একটা মান বের করলাম না, n গুণন টি হাফ। তাহলে n এর মান কত আসে, n এর মান 4 আসছে না, n এর মান 4। তাহলে তোমাকে টি হাফ দেওয়া আছে, টি হাফ কত দেওয়া আছে, টি হাফ এখানে তোমাকে টি হাফ দেওয়া আছে 5 দিন। আচ্ছা এখানে n এর মান 2 পাইছি, n এর মান পাইছি কত 2, এমন পাইছি 2 2 এর ফুট স্কয়ার করলে 4 হয়, 2 গুণন টি হাফ এর মান কত 5 না, তাহলে দেখো 10 দিন। তাহলে ইজিলি কিন্তু এভাবে মানগুলা বের করতে পারবা, ঠিক আছে। তো তোমাকে জাস্ট তোমাকে দেওয়া থাকবে কতটুকু ক্ষয় হলো, তুমি ওখান থেকে অবশিষ্ট কতটুকু এটা বের করবা। আমার লাগবে কি অবশিষ্ট অংশ, ঠিক আছে। অবশিষ্ট অংশ বের করতে হলেই আমি শর্টকাটে টি এর মান বের করতে পারবো অথবা টি হাফের মানটাও বের করতে পারবো। তো অবশ্যই মাথায় রাখবা তোমার কি দেওয়া থাকবে, ক্ষয় দেওয়া থাকলে তোমার প্রশ্ন কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য ক্ষয় দেওয়া থাকবে, ঠিক আছে, যে এত অংশ ক্ষয় হলো। তাহলে ক্ষয় দেওয়া থাকলে হবে না, তোমাকে অবশ্যই কি বের করতে হবে, তোমাকে অবশ্যই কতটুকু অবশিষ্ট আছে, অবশিষ্ট মান, ঠিক আছে, অবশিষ্ট মান তোমাকে অবশ্যই বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরো যে সূত্রগুলো আছে ক্ষয় ধ্রুবকের সাথে গড়ায়ুর সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো গড়ায়ুর ক্ষেত্রে সূত্রগুলো আমরা যে সূত্রগুলো জানি সেগুলো জানতে হবে। আমরা জানি টি হাফ এটা সমান কত, টাও এটা টি হাফ। দেখো বরের পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের মান কত, এত হলে তৃতীয় শক্তি স্তরের মান কত। তাহলে ই সমান আমরা জানি কি en, এটা সমান হচ্ছে মাইনাস E1 ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার, প্রথম শক্তি স্তরের শক্তি ডিভাইড বাই যততম কক্ষপথ তারপরে স্কোয়ার। তাহলে E1 এর মান কত দেওয়া আছে 13.6 মাইনাস 13.6 ডিভাইড বাই দেখো এন স্কোয়ার মানে কত 3, 3 এর স্কোয়ার মানে কত 9, তাহলে 13.6 ডিভাইড বাই 9। তাহলে এটা দেখো কাটাকাটি করলে কত হয়, একবার যায় তারপরে 30, তাহলে এখানে 5, 1.5 ইলেকট্রন ভোল্ট। দেখো ইলেকট্রন ভোল্ট যখন দেওয়া থাকবে তুমি যদি জুলে নিয়ে যেতে দাও, ইলেকট্রন ভোল্টের জায়গায় জাস্ট ইলেকট্রনের চার্জটা গুণ করে দিবা। দেখো 1.5 গুণন হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে, এটা গুণ করলে তুমি জুল এককে পেয়ে যাবা, ঠিক আছে। ইলেকট্রন ভোল্টকে জুল এককে পেয়ে যাবা। আবার জুলকে তুমি যদি 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি ইভি তে পেয়ে যাবা, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবা। এবার দেখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন টি 10 দিন, অর্ধজীবন লিখে টি হাফ 10 দিন, 2 কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু 1 মাস পর অবশিষ্ট, কতটুকু 1 মাস পর অবশিষ্ট থাকবে। আচ্ছা অবশিষ্ট অংশ আমরা কিভাবে করবো, 2/n আকারে বের করব। তাহলে এখান থেকে আমরা জানি কি টি এটা সমান হচ্ছে n ইন্টু টি হাফ, তাই না। তো আমরা নর্মালি কি জানি যে n এর মান কিভাবে বের করি, n এর মান হচ্ছে টি ডিভাইড বাই হচ্ছে আমরা যদি টি হাফ ভাগ করি, তাহলে টি এর মান দেওয়া আছে কত দিন পরে, 1 মাস পর। তাহলে 1 মাস মানে কি 30 দিন, টি হাফ কত অর্ধেক আছে 10 দিন, তাহলে এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ 3। তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে, অবশিষ্ট অবশিষ্ট হবে কত 1/2 টু দি পাওয়ার মানে কত 1/2 এর কিউব মানে কত 8 না 1/8, তাহলে এত কেজি। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো তোমাকে একটা নিউক্লিয় বিক্রিয়া দেওয়া আছে, তো নিউক্লিয় বিক্রিয়ায় অজানা এক্স মান কত। তাহলে তুমি বাম পক্ষে কয়টা প্রোটন সংখ্যা আছে এবং কয়টা ভর সংখ্যা সেটা ভাগ ইয়া করো। দেখো উপরে ভর সংখ্যা, তাহলে 14 যোগ 4, তাহলে উপর এই পাশে কত হচ্ছে 28, তাহলে এই পাশেও তোমাকে 28 হইতে হবে। তাহলে এই পাশে দেখো 17 আছে, এই পাশে আমরা ধরলাম এক্স, ঠিক আছে। তাহলে 28 ইকুয়াল কত হবে 17 যোগ এক্স, তার মানে এক্স ইকুয়াল কত হবে 28 থেকে 17 বাদ দিলে কত 11, তাহলে 11 পাইলাম। ভর সংখ্যা কত 11, এবার প্রোটন সংখ্যা বের করো। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে এখানে যোগ করলে 9 হয়। এপাশে 8 আছে, এপাশে ওয়াই ধরলাম, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 9 মাইনাস 8 মানে কত 1। তাহলে প্রোটন সংখ্যা আলটিমেটলি দেওয়া আছে নিচে দেখো 1 দেওয়া আছে, তাই না। তাহলে ভর সংখ্যা 18, সরি এখানে 4 14 আর 18 হয় 28 লিখছি, তাহলে এখানে 1 থাকছে, এক্স এর মান কত 1 থাকছে, তাহলে এরকম আসছে 1 1 থাকছে। তাহলে এটা আলটিমেটলি কি বলতো, এটা আমরা জানি কি প্রোটন কণা না, এটা হচ্ছে প্রোটন কণা। তো এটা একটা কি হবে, এটা একটা প্রোটন, এটা একটা কি বলতো প্রোটন, ঠিক আছে, এটা একটা প্রোটন। তাহলে প্রোটনকে আমরা কি বলতে পারি H11 দ্বারা প্রকাশ করতে পারি। এটা একটা কি বলতো, এটা একটা প্রোটন কণা।